হিন্দুত্ববাদ যতটা না ইসলাম বিরোধী তার চেয়েও বেশি হিন্দু ধর্ম বিরোধী। কারণ ইসলামকে পরাস্ত করতে গিয়ে সে নিজেরই ধর্মকে এমন এক কাঠামোর ভেতরে বন্দী করতে চায় যা ইসলামিক তৌহিদ বা মনোথেইজমের ছায়া। ইসলাম এবং হিন্দু ধর্মের মূল তফাৎ হচ্ছে বহুত্ববাদ বনাম একত্ববাদ। দুই ধর্মের দুই আত্মা। ইসলাম জন্ম থেকে একত্ববাদী এবং তার ইমানের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় আল্লাহর ধারণা। হিন্দু ধর্ম ঠিক তার উল্টো, সে দাঁড়িয়ে আছে বহুপদ বহুদেব বহু সাধনার উপরে। তন্ত্র, যোগ, শাক্ত, বৈষ্ণব, শৈব, অদ্বৈত, এক একটা ধারা এক একটা জগৎ। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে যেভাবে আমাকে চায় আমি সেভাবেই তার কাছে ধরা দিই। পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যেই ভারতের 5টি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে, মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সংবাদ এসেছে যে ভারতের পক্ষ থেকে সাদা পতাকা উত্তোলন করে পাকিস্তানের কাছে ক্ষমা প্রার্থনা ভিক্ষা করে তারপরে তারা সেই যুদ্ধের ময়দান থেকে ছুটকে পড়তে চায়। 5 মিনিটের মধ্যে ভারতকে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান। এটা যুদ্ধের ইতিহাসে বিরল বলে বর্ণনা করছে আন্তর্জাতিক মিডিয়া থেকে। এই রকম যুদ্ধের মধ্যে 5 মিনিটের মধ্যে এরকম তছনছ করে দিবে ভারতকে, এটা বিশ্বের এর আগে কোনো যুদ্ধে এরকম ঘটনা ঘটেছে বলে কারো জানা নাই। তো ভারতের যে পাইলটরা ছিল যুদ্ধ বিমানগুলো ভূপতিত হওয়ার সাথে সাথে তারা প্যারাশুট ব্যবহার করে উড়েছিলেন। উইরা আবার কিন্তু পাকিস্তানের মাটিতে এসে তাদের নামতে হয়েছে। আর যখনই পাকিস্তানের মাটিতে নামছে বা তাদেরকে মনিটরিং করে পাকিস্তান বন্দী করেছে, দাবি হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর। আমাদের কাছাকাছি অঞ্চলেই যুদ্ধের দামামা বাজছে। আমরা আশা করি এবং এটা বিশ্বাস করা যথেষ্ট যৌক্তিক কারণ আছে, ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক কোনো যুদ্ধ হবে না। যদিও সর্বশেষ খবর অনুযায়ী পাকিস্তান কিছু পদক্ষেপ নেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। যাই হোক, আলোচনার বিষয় সেটা না। এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সীমান্তে ভারত এমন একটা পদক্ষেপ নিয়েছে যেটা আমাদের দিক থেকে খুব কঠোরভাবে প্রতিবাদ করা দরকার। ভারত ফাজলামো করছে। ভারত পাকিস্তানের ভিতরে সম্পর্কটা বর্তমানে কেমন হয়ে উঠেছে সেটা কিন্তু আমাদের জানা বাকি নেই। ভারত আবারও বুঝিয়ে দিল গোটা বিশ্ববাসীর কাছে যে ভারত 1 নম্বরের বলদ, 1 নম্বরের রামপাঠা, 1 নম্বরের ছাগল। এটা ভারতের ব্যবহার বা ভারতের কার্যকলাপের দ্বারা কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে গিয়েছে। পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে ভারত নিজেরাই এবার পায়ে লুটিয়ে পড়ছে পাকিস্তানের, এবং পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ, চীন এবং বড় বড় মুসলিম রাষ্ট্র। দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভিডিও প্রকাশ করা হচ্ছে। ভারত প্রথমে পাকিস্তানে হামলা চালায়, সেখানে প্রায় ছোট বড় দিয়ে 9 জন নিহত হয়েছে। পাল্টা হামলা করে পাকিস্তান এবং ভারতের 3টি নাকি 5টি যুদ্ধ বিমান ভূপিত করে দিয়েছে পাকিস্তান বাহিনী বা পাকিস্তান সেনাবাহিনী। আর এই নিয়েই কিন্তু হইচই চলছে। আবারও শোনা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেছে, আগে বিমান চালানো শেখো তারপরে যুদ্ধে নামো। তোমরা তো বিমানই চালাতে পারো না, আবার যুদ্ধ করবা কিভাবে? তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব, যে গাজওয়াতুল হিন্দ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করে গিয়েছে, তাহলে কি বর্তমানে ভারত যেইভাবে মুসলিম রাষ্ট্রের সাথে বা মুসলিমদের সাথে যেইভাবে বেইমানি শুরু করেছে, তাহলে কি সেই গাজওয়াতুল হিন্দ অতি শীঘ্রই আমরা দেখতে যাচ্ছি? হ্যাঁ, তো এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য। তিনি যদিও হিন্দু, কিন্তু মুসলমানদের কিছু কিছু বিষয় এতটাই জানে যে আপনি মুসলমান হয়েও তো হয়তো অতটুকু এলেম জ্ঞান আপনার মধ্যে নেই। ঠিক আছে, তো অবশ্যই আশা করব এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে সব কিছু খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। গভীর রাতে ভারত পাকিস্তানে 3টা লোকেশনে 9টা টার্গেটে মিসাইল আক্রমণ করেছে। আমরা অনুমান করতে পারি এই আক্রমণ একটা ফুল স্কেল যুদ্ধে পর্যবসিত হতে পারে। পাকিস্তান আর্মি 2টা ভারতীয় জেট ভূপাতিত করেছে। ভারতের মিসাইল আক্রমণে পাকিস্তানের 3 জন নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে একজন শিশু। এই প্রসঙ্গে বহুল আলোচিত গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা এমন একটা ধারণা নিয়ে যেটা একদিকে জিহাদের স্লোগান, আবার অন্যদিকে রাষ্ট্রীয় ভয়ের পুঁজি। গাজওয়াতুল হিন্দ শব্দটা শুনলেই কানে বেজে ওঠে ধর্মীয় যুদ্ধ, আগ্রাসন এবং এক গভীর ধর্মীয় আবেগের প্রতিধ্বনি। কিন্তু আসলে এটা কি? কোথা থেকে এলো এই কথা? আর কেন 21 শতাব্দীতে এসে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সেই পুরনো মিথ? আর কেনই বা বলছি এই গাজওয়াতুল হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অগ্রসর হচ্ছে? আসুন ইতিহাস, ধর্মতত্ত্ব এবং রাজনীতির সীমানা পেরিয়ে খুঁজে বের করার চেষ্টা করি এই ধারণার উৎস, ব্যবহার এবং পরিণতি সম্পর্কে। গাজওয়াত শব্দটা ইসলামী পরিভাষায় ব্যবহৃত হয় ওই সমস্ত যুদ্ধে যেখানে নবী রাসূল স্বয়ং অংশগ্রহণ করেছিলেন। আর হিন্দ মানে ভারত, এই দুটো শব্দ মিলে দাঁড়ায় হিন্দের যুদ্ধ। কিছু হাদিসে উল্লেখ করে ভবিষ্যতে মুসলমানরা হিন্দ বিজয় করবে, যেমন সুনান আল নাসাই এবং মুসনাদে আহমেদে একটা বর্ণনায় বলা হয়েছে, আমার উম্মতের একটা বাহিনী হিন্দের সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন।
তবে ইসলামী স্কলারেরা অনেকেই বলেন যে এই হাদিসগুলোর সনদ দুর্বল এবং এগুলোকে ঐতিহাসিক ভাষ্য হিসেবে ধরা যায়, কিন্তু তা দিয়ে আধুনিক রাজনৈতিক সহিংসতার বৈধতা পাওয়া যায় না। 20 শতকের শুরু থেকে বিশেষ করে পাকিস্তানের রাষ্ট্রনীতিতে গাজওয়াতুল হিন্দ হয়ে ওঠে এক কল্পিত ধর্মীয় আদর্শ। অনেক সংগঠনই তাদের রাজনৈতিক প্রোপাগান্ডায় শব্দগুলো ব্যবহার করে বারবার, যেন ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ মানেই ইমানের লড়াই। এই ধারণা ব্যবহার করে রাষ্ট্রীয় সহিংসতা, সীমান্ত সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। আবার পাশাপাশি এই টার্মটাকে ধরেও ভারতের মুসলমানদের সন্দেহের চোখে দেখার সুযোগটাকে সৃষ্টি করা হয়। কিন্তু এটা কি আক্ষরিক অর্থে যুদ্ধ নাকি প্রতীকী যুদ্ধ? সেই যুদ্ধ কি শুরু হয়েছে? আর যদি শুরু হয় তাহলে কিভাবে শুরু হয়েছে? আর এই যুদ্ধের পরিণতি বা কি? আমার মনে হয় এই লড়াই শুরু হয়েছে, আর এটা শুরু করেছে বিজেপি আর আরএসএস এর হিন্দুত্ববাদী রাজনীতি দিয়ে। এই যুদ্ধটা বাস্তবে অস্ত্রের নয়, বরং পরিচয় নির্মাণের যুদ্ধ, যা ভারতীয় উপমহাদেশকে ঠেলে দিয়েছে একত্ববাদের প্রবণতা এবং আত্মবিরোধী সংকটের দিকে। কিভাবে? ইসলামকে মোকাবেলা করতে গিয়ে হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের আত্মবিনাশ ডেকে আনছে, এমন একটা আত্মঘাতী প্রকল্পে তারা লিপ্ত হয়েছে যা আদতে শেষ বিচারে হিন্দু ধর্মকেই ধ্বংস করে দেবে। হিন্দুত্ববাদ যতটা না ইসলাম বিরোধী, তার চেয়েও বেশি হিন্দু ধর্ম বিরোধী। কারণ ইসলামকে পরাস্ত করতে গিয়ে সে নিজেরই ধর্মকে এমন এক কাঠামোর ভেতরে বন্দী করতে চায় যা ইসলামিক তৌহিদ বা মনোথেইজমের ছায়া। ইসলাম এবং হিন্দু ধর্মের মূল তফাৎ হচ্ছে বহুত্ববাদ বনাম একত্ববাদ। দুই ধর্মের দুই আত্মা। ইসলাম জন্ম থেকে একত্ববাদী এবং তার ইমানের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় আল্লাহর ধারণা। হিন্দু ধর্ম ঠিক তার উল্টো, সে দাঁড়িয়ে আছে বহুপদ, বহুদেব, বহু সাধনার উপরে। তন্ত্র, যোগ, শাক্ত, বৈষ্ণব, শৈব, অদ্বৈত, এক একটা ধারা, এক একটা জগৎ। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে যে যেভাবে আমাকে চায় আমি সেভাবেই তার কাছে ধরা দিই। এই কথাটাই হিন্দু ধর্মের বহুত্ববাদী হৃদয়। কিন্তু হিন্দুত্ববাদ ইসলামকে পরাস্ত করতে গিয়ে ইসলামিক কাঠামো গ্রহণ করে ফেলে। হিন্দুত্ববাদের মূল সমস্যা হলো এটা ইসলাম বা খ্রিস্টান মতবাদকে প্রতিযোগী ভাবতে গিয়ে তাদের কাঠামোকে নিজের অস্ত্র বানাতে চায়। যেমন এক জাতি, এক ভাষা, এক পরিচয়, এক সংস্কৃতি। এই সমস্ত ধারণা ইসলামী উম্মাহ বা খ্রিস্টান নেশন স্টেটের ধারণার কাছাকাছি। হিন্দুদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে সে এক দেবতা, এক আচার, এক ভাষার সন্ধান করে। এই কারণেই সে নিজের ধ্বংস ডেকে আনে। কারণ হিন্দু ধর্ম কখনো ঐক্য দিয়ে টিকে ছিল না, টিকে ছিল সহাবস্থানে। একত্ববাদের দিকে ঝুঁকে পড়া মানেই তৌহিদের বিজয়। যখন হিন্দুত্ববাদ ইসলামকে ফাইট করতে যায় তখন সে আসলে তৌহিদেরই জয় নিশ্চিত করে। সে মূর্তি পূজাকে তখন লজ্জা হিসেবে দেখতে শুরু করে, পৌরাণিকতাকে অস্বীকার করে, আত্মতত্ত্ব, রূপক, রসতত্ত্বকে সরিয়ে দেয়, বেদান্তের তত্তম অসি এর বিপরীত তৈরি করে শুদ্ধ হিন্দু পরিচয়ের কাঠিন্য। এইভাবেই হিন্দুত্ববাদ বহুত্ববাদী আধ্যাত্মিকতাকে হত্যা করে, অর্থাৎ হিন্দু ধর্মকেই সে হত্যা করে। এভাবেই মোদি আত্মহননের পথে হিন্দুত্ববাদ দিয়ে হিন্দু ধর্মকে নিয়ে যাচ্ছে। এইভাবেই একদিন হিন্দুত্ববাদ যখন নিজের দেহে একক দেবতার ধর্ম নির্মাণ করবে তখন সে নিজেই আর হিন্দু থাকবে না, সে হয়ে উঠবে একটা হিন্দু নামধারী ইসলামী রাষ্ট্রীয় কাঠামোর ছায়া, যার মধ্যে থাকবে না সাধনার পথ, থাকবে না দেবদেবী উপাসনা, থাকবে না অবতার তত্ত্ব, থাকবে না উল্টো যুক্তি। সে সময় ইসলাম যদি আসে তাহলে সে বলবে তুমি তো একত্ববাদকেই বিশ্বাস করো, কিন্তু আমাদের একত্ব অনেক আগে থেকেই পরিণত, তুমি শুধু তার ছায়া, তুমি তাকে অনুসরণ করেছো। এই ছায়া যখন আত্মার আর আশ্রয় দিতে পারে না তখন মানুষ মূল উৎসের দিকে ফিরে যায়। তখন তৌহিদ শুধু জয়ী হয় না, হিন্দুত্ব নিজেই তাকে তার মঞ্চ প্রস্তুত করে দেয়। তাই গাজওয়াতুল হিন্দ কোনো বাহ্যিক যুদ্ধ নয়, এটা ভারতীয় পরিচয়ের মধ্যে এমন এক আত্মঘাতী দ্বন্দ্ব যেখানে এক ধর্ম অন্য ধর্মকে মোকাবেলা করতে গিয়ে নিজেকেই তাকে রূপান্তর করে ফেলে। হিন্দুত্ব ইসলামকে হারাতে গিয়ে ইসলামিক কাঠামোকে গ্রহণ করে। এটাই আত্মহনন, এটাই ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়, যেখানে তুমি যেত না বরং তোমাকে হারিয়ে অন্য কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে যায়। আমি যখন রেকর্ড করছি তখন ফ্রান্সে গভীর রাত, ঘড়ির কাঁটা থমকে নেই, কিন্তু সময় থমকে গেছে। ভারত পাকিস্তানের সীমান্তে যুদ্ধের দামামা, আলো নয় কেবল ধোঁয়া। পাকিস্তান দাবি করেছে ভারতের হামলায় নিহত হয়েছে 3 জন নিরস্ত্র মানুষ, একজন শিশু যার হাতে ছিল খেলনা, কোনো বন্দুক না। এটাই কি সেই যুদ্ধ যেটা বহুদিন ধরে গল্পে ছিল, হাদিসে ছিল, প্রোপাগান্ডায় ছিল? গাজওয়াতুল হিন্দ, যার কথা একদা বলা হতো একদিন হবে, সেই যুদ্ধ কি আজকে শুরু হলো? নাকি আমরা অনেক আগেই চুপচাপ নিজের ভেতরে সেই যুদ্ধ শুরু করে ফেলেছি? বিজেপি আরএসএস যখন হিন্দু রাষ্ট্র গড়ার নাম করে হিন্দু ধর্মের বহুত্ববাদকে খরচা করে ফেলে তখন তারা ইসলামকে হারাতে গিয়ে তৌহিদের কাঠামো নিজের ধর্মে বসিয়ে দেয়। আর এভাবেই গাজওয়াতুল হিন্দ কোনো মুসলিম বাহিনীর হাতে নয়, হিন্দুত্ববাদের হাতে ভারতের ভেতরেই শুরু হয়ে যায়। এখন যারা বলবে ভারত জিতেছে তারা হয়তো মৃতদেহ গুনছে না, কারণ এই যুদ্ধে পরাজয় মানে শুধু শত্রুর জয় নয়, নিজের পরিচয় হারিয়ে ফেলা, নিজের আধ্যাত্মিকতাকে পোড়ানো, নিজের ধর্মকে কাঠিন্যে মুড়ে দেওয়া। হিন্দুত্ব যখন অদ্বৈতবাদ দিয়ে এক পথে হাঁটতে চায় তখন সে নিজেই নিজের সমস্ত পথ হারায়। আর তখন ইসলাম আসলে আর কিছু করেও না, সে শুধু দাঁড়িয়ে থাকা দেখে কিভাবে তার প্রতিদ্বন্দ্বী নিজেকেই প্রতিলিপি করে ফেলে। এই যুদ্ধের শেষে কি থাকবে? ভবিষ্যৎ হয়তো বলবে এই অঞ্চলে একদিন এমন এক ধর্ম ছিল যার নাম হিন্দু ধর্ম, যার অসংখ্য পথ ছিল, দেবতা ছিল, রূপক ছিল, নারী শক্তির পূজা ছিল, কিন্তু সে নিজেই নিজের শরীর পোড়ায় হিন্দু রাষ্ট্র নামের যজ্ঞকুণ্ডে। এই হলো গাজওয়াতুল হিন্দ। আমাদের কাছাকাছি অঞ্চলেই যুদ্ধের দামামা বাজছে। আমরা আশা করি এবং এটা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে, ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক কোনো যুদ্ধ হবে না। যদিও সর্বশেষ খবর অনুযায়ী পাকিস্তান কিছু পদক্ষেপ নেওয়ার এক ধরনের ইঙ্গিত দিচ্ছে। যাই হোক, আলোচনার বিষয় সেটা না। এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সীমান্তে ভারত এমন একটা পদক্ষেপ নিয়েছে যেটা আমাদের দিক থেকে খুব কঠোরভাবে প্রতিবাদ করা দরকার। ভারত ফাজলামো করছে ফর শিওর। সেটা হলো খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে 66 ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ। এখানে ব্যাপারটা এইরকম, ভোরে মাটিরাঙ্গা উপজেলা 40 বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে 3 পরিবারের 27 জন এবং আরেকটা পানছড়ি উপজেলার বিওপি দিয়ে 24 জন এবং আরেক জায়গায় মোট 66 জনকে অনুপ্রবেশ করানো হয়েছে। ব্যাপারটা কীরকম? তারা প্রত্যেকেই ভারতের গুজরাটের, তারা বলছেন গুজরাটের বাসিন্দা, ভারতীয় নাগরিক, তারা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন। মাটিরাঙ্গা উপজেলায়
অবৈধভাবে অনুপ্রবেশকারীদের এর মধ্যে একজন আছেন, তিনি জানতে পেরে কমান্ডারের কাছে যান, সেখানে বলেন। এখানে ব্যাপারটা এরকম যে তাদেরকে গুজরাটের যে বাসিন্দারা পাওয়া গেছে তাদের বক্তব্যটা হচ্ছে এরকম, তাদের প্রথমে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে আসা হয় এবং 114 বিএসএফ এলকে পাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করান। এর আগে চোখ বেঁধে প্রায় 1 ঘন্টা হাঁটিয়ে বাংলাদেশ সীমান্তের ভিতরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ। এর আগে গুজরাট থেকে 2টি বিমান যোগে 450 জনকে নিয়ে আসা হয়। আমরা কিছুদিন আগেই দেখেছি গুজরাটে ধরপাকড় হচ্ছে এবং সেখানে বাংলাদেশি এই অভিযোগ দিয়ে কয়েক হাজার জনকে ধরা হয়েছে। বিবিসি বাংলা 29 এপ্রিল একটা রিপোর্টে জানাচ্ছে যে সেখানে 450 জন, মানে 6000 মানুষকে তারা গ্রেফতার করেছিল, 450 জনকে নিশ্চিতভাবে বাংলাদেশি বলে তারা চিহ্নিত করছে। আমরা সেই দিকে খুব বিস্তারিত যাব না, আমরা প্রাথমিকভাবে ধরে নেই, তর্কের খাতিরে ধরে নেই যে 450 জন আসলে বাংলাদেশি নাগরিক। যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকে, এই আলাপ অবশ্য আমরা দীর্ঘদিন থেকে করেছি, ভারতে গিয়ে ভারতের আহামরি অবস্থা না, সেখানে বাংলাদেশের লোকজনকে যেতে হবে, সত্যিই তাই। তারপর আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি 450 জন বাংলাদেশি নাগরিক। যদি সেটা হয়ে থাকে যে অসভ্যতার দেখানো হলো, সীমান্তে তাদেরকে ফেলে রেখে চলে যাওয়া হলো, উশীল করানো হলো, এটা তো লিস্ট কোনো কূটনৈতিক নর্মসের মধ্যে পড়ে না। তারা কি বাংলাদেশের সাথে কথা বলেছিল, সরকারের সাথে কথা বলেছিল? এই প্রশ্নগুলো আমরা করতে চাই, করতে হবে। এবং এই ধরনের লোকজনকে ঠেলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশের সীমান্তরক্ষীদের কঠোরভাবে দাঁড়াতে হবে, এটা খুব জরুরি। কারণ হলো এরা কারা আমরা এখনো নিশ্চিত নই। আমি আবারও বলছি, তর্কের খাতিরে বলছি, যদি এরা সেটা হয়েও থাকে তাহলে তো পরবর্তীতে তারা এই প্রবণতা চালিয়ে যাবে, বাংলাভাষী মুসলিম ভারতীয়দেরকে ইনডিসক্রিমিনেটলি বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে। আর রোহিঙ্গারা আছে, এর আগে ভারত তাদের এলাকায় যেসব রোহিঙ্গা চলে গিয়েছিল তাদের দিকে, তাদেরকেও ধরে ধরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি কোথাও দেখলাম যে অন্যান্য সীমান্তে একই ধরনের প্রবণতা ভারতের আছে। আমরা এটাকে একটা স্পষ্ট উস্কানি হিসাবে দেখব এবং এখন যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে, যুদ্ধ লাগবে কি লাগবে না, অ্যাটলিস্ট যে সংঘর্ষ প্রাথমিকভাবে হয়েছে সেটা নিয়ে অনেক বেশি মনোযোগ সবার, এই সুযোগটা ভারত নিয়েছে, এটা মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং বাংলাদেশকেও তারা অস্থির করার একটা প্রবণতা দেখাচ্ছে, আমরা এটা এভাবে ইন্টারপ্রেট করতে পারি। আমাদের সরকারের উচিত হবে এই যাদেরকে এভাবে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে পুশব্যাক করা, এটা আমি সিরিয়াসলি মনে করি। পুশব্যাক করা, ভারতকে কঠোরভাবে এটার প্রতিবাদ করা, যেন এই প্রবণতা তারা চালিয়ে না যায়। বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে এভাবে গিয়েও থাকে তাহলে তাদের জন্য সম্মানজনকভাবে বাংলাদেশে, এবং তারা যদি সেখানে অবৈধভাবে থাকে, সম্মানজনকভাবে বাংলাদেশে ফেরত আসার ব্যবস্থা করতে হবে। এই প্রসঙ্গে আমরা একটু বলে রাখবো, বাংলাদেশ সরকারের আসলে পাল্টা ব্যবস্থা নেওয়ার চিন্তা করা উচিত। বহু ভারতীয়, হাজার হাজার ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে থাকে, দুই রকম অবৈধতা আছে, ভিসার মেয়াদ পার হয়ে গেছে তারপরও আছে, আবার অবৈধতা এরকম যে টুরিস্ট ভিসা নিয়ে এসে চাকরি করে, রীতিমতো একটা গ্যাপ দিয়ে ভারত থেকে ঘুরে এসে, এরকম নানান অবৈধ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে, বিরাট অঙ্কের বিদেশি মুদ্রা তারা নিয়ে যায় বৈধ এবং অবৈধ চ্যানেলে। আমাদের সরকারের উচিত ভারতের তাদের উপরে ক্র্যাকডাউন চালানো, এই অবৈধ নাগরিকদের এমনি সরিয়ে দেওয়া দরকার। বাংলাদেশে তরুণদের মধ্যে বেকারত্বের মারাত্মক সমস্যা আছে, এগুলো তরুণদের চাকরি নিশ্চিত করার জন্য খুব ভালোভাবে কাজ করতে পারে এবং আমার মনে হয় এই ধরনের পাল্টা ব্যবস্থা বাংলাদেশ থেকে নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। ভারতের মতো দেশ এসব ফাজলামো করবে এবং এইসব ফাজলামো আসলে পাল্টা কঠোরতা দিয়েই আসলে এটার বিরুদ্ধে দাঁড়ানো দরকার। আমার 5 মিনিটের মধ্যে ভারতকে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান। এটা যুদ্ধের ইতিহাসে বিরল বলে বর্ণনা করছে আন্তর্জাতিক মিডিয়া থেকে। এই রকম যুদ্ধের মধ্যে 5 মিনিটের মধ্যে এরকম তছনছ করে দিবে ভারতকে, এটা বিশ্বের এর আগে কোনো যুদ্ধে এরকম ঘটনা ঘটেছে বলে কারো জানা নাই। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আজকের একটি নিউজে, যেখানে পাকিস্তানে যে প্রস্তুতি নিয়েছে ভারতের উপর হামলা করার জন্য, তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে তাদেরকে অর্ডার করা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে ভারতের উপরে ক্রমান্বয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। আমরা এই নিউজটার মধ্যে এখন দেখতে পাচ্ছি ভারতের বিমান হামলার জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার 7 মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তটি হলো, এখন ভারতকে আক্রমণ করার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওখানের প্রত্যেকটা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের, শীর্ষ স্থানীয় যারা কমান্ডো আছে তাদেরকে ডেকে এই অর্ডার, উনি এই অনুমোদন দিয়ে দিয়েছেন। বৈঠক শেষে ইসলামাবাদ জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য যথার্থভাবে অনুমোদিত করা হয়েছে, তাদেরকে অনুমোদিত করা হয়েছে এটার পাল্টা কঠিন জবাবে তারা যেন যুদ্ধ চালিয়ে যান। জিও টিভির প্রতিবেদন অনুসারে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তান ভারতের হামলার অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ড এবং সার্বভৌমত্ব প্রকাশ্য লঙ্ঘন হিসাবে বর্ণনা করা হয়েছে। পাঞ্জাব ও আজাদ কাশ্মীর জুড়ে নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে কমিটি বলেছেন, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের অধীনে পাকিস্তান প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে। এটা জাতিসংঘের সনদের 51 অনুচ্ছেদ অনুপাতে কেউ যদি আমার উপর আঘাত করে তাহলে আমি পাল্টা আঘাত করার অনুমোদন জাতিসংঘ দিয়ে রেখেছে। আর সেই অনুমোদনটাই তারা বাস্তবায়ন করেছে 5 মিনিটের মাথায়, যেটা কখনো ভারত কল্পনা করে নাই এবং বিশ্বব্যাপী কোনো বিশ্ব নেতারা কল্পনা করে নাই এত তাড়াতাড়ি যুদ্ধের কিভাবে জবাব দেওয়া হয়।
এরপরে যেখানে লেগেছে পাকিস্তানের ভূখণ্ডে 5টি ভারতীয় যুদ্ধ বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে, এজন্য সেনাবাহিনীর প্রশংসা করে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। তাই পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেছে পাকিস্তান সরকার, জাতীয় নিরাপত্তা কমিটি তাদের মানে এই ধরনের 5 মিনিটের ভিতরে তাদের যে এই প্রতিকারটা দেখিয়েছে। এখানে আরো লেগেছে ইসলামাবাদের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আক্রমণকারী 5টি ভারতীয় বিমান এবং একটি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়, যার মধ্যে 3টি রাফাল ফ্রান্সের রাফাল, যেই রাফাল দিয়ে সারা পৃথিবীকে মানে এতদিন পর্যন্ত দমিয়ে রাখা হয়েছিল, সেই রাফালকে ভূপাতিত করেছে পাকিস্তান। এখন রাফালকে কিভাবে ভূপাতিত করলো, কোন অস্ত্র দিয়ে ভূপাতিত করলো তা জানা গিয়েছে যে চায়না থেকে আগত নতুন অস্ত্রে এই রাফালকে ভূপাতিত করেছে এবং চায়নার এই আক্রমণাত্মক এই অস্ত্রের কারণে আজকে বিশ্বব্যাপী চায়নার অস্ত্রের ভয় ঢুকেছে সারা বিশ্ব নেতাদের মাঝে। সাথে সাথে রাফাল বিমানের শেয়ার মার্কেটে ধস নেমেছে। ফ্রান্সের এই রাফাল বিমানে ছাড়া শেয়ার কিনেছিল, সেই শেয়ার মার্কেটে এখন লস হয়ে গিয়েছে মাত্র এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে। প্রিয় দর্শক, এটা হলো পৃথিবীব্যাপী এই যুদ্ধের যেই ফসল, মানে এই যুদ্ধে ভারতের মাত্র অল্প সময়ের ভিতরে তারা লস করেছে 886 মিলিয়ন মার্কিন ডলার। 886 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে ভারতের মাত্র কয়েক ঘন্টা সময়। এখন যুদ্ধ যদি কয়েক মাস চলে আর ভারত তাহলে কি হারাবে, কত পরিমাণ হারাবে, এতে হয়তো পাকিস্তানও কিছু হারাবে, কিন্তু যে পরিমাণে দেখা যাচ্ছে ভারতের পরাজয়, সেই পরাজয় দেখে বিশ্ব এখন হতভম্ব। সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়েছে, এটা ভারতের হঠকারিতা, নরেন্দ্র মোদীর নগ্ন হস্তক্ষেপ। ডোনাল্ড ট্রাম্প এর উপর আশা করেছিল নরেন্দ্র মোদী তার পাশে থাকবে, উল্টো নরেন্দ্র মোদীকে উলঙ্গ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা কোনো যুদ্ধের নিয়ম নীতি নয়। ঘুমন্ত মানুষের উপর, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে আর শিশুদের উপরে প্রথম আক্রমণ এভাবে হওয়া। আর পাকিস্তান পাল্টা জবাব কি দিলেন? পাল্টা দিলেন তাদের সেনাবাহিনীর ঘাঁটি উড়িয়ে দিয়েছেন কাশ্মীরে তাদের একটা সেনা ব্রিগেড উড়িয়ে দিয়েছেন। 20 থেকে 22 জন সেনা কর্মকর্তা সেখানে নিহত হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে সাধারণ ভারতের জনগণের উপরে কোনো হামলা হয় নাই। যে কয়টা হামলা হয়েছে, প্রত্যেকটা হামলা হয়েছে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। ইতিমধ্যে যেই 5টি যুদ্ধে বিমান ধ্বংস করেছে, সেখানে অধিকাংশ পাইলট মারা গিয়েছে আর কয়েকজন পাইলটকে তারা আটকিয়েছে বলে পাকিস্তানের ভূখণ্ডের ভিতরে এটা পাকিস্তান বলছে। প্রিয় দর্শক, এখানে লিখেছে যে এই 5টি যুদ্ধ বিমান, একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে 3টি রাফাল, একটি মিগ 29 আর একটি হলো Su-57 বিমান। Su-57 হলো রাশিয়ার বিমান, যেটা রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ বিমান। আর সেই রাশিয়ার কাছেও আশা করেছিল ভারত কিছু সহযোগিতা করবে বা রাশিয়ার যুদ্ধের বিমান তাদের মাঝে আরো অ্যাড করবে। ইতিমধ্যে আরো 26টি রাফাল কেনার জন্য নরেন্দ্র মোদী চুক্তি করেছে ফ্রান্সের সাথে, যখন শুরুতেই 36টি রাফাল বিমান ভারতের হাতে আছে বলে ইতিমধ্যে আমরা জেনেছি। এর মধ্যে যুদ্ধে আসার সাথে সাথে 3টি রাফাল বিমান ভূপাতিত হওয়ার পরে এখন চায়নার অস্ত্রের কাছে, চায়নার শক্তিশালী অস্ত্র, পাশাপাশি আমরা যেটা জানি যে তুর্কি বীর এরদোয়ানের অস্ত্রের কাছে হারে যাচ্ছে, মানে খান হয়ে যাচ্ছে ভারত। এই মুহূর্তের ভিতরে মুখ ফিরিয়ে নিয়েছে আমেরিকার সাথে সাথে জাতিসংঘ হুঁশিয়ার করেছেন যে। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।